বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। আমার ডানে রয়েছেন ফাইন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এবং বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন যে দেশের ইতিহাসের সেরা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার করবে। সো আপনাদের দুজনের কাছে আমার জিজ্ঞাসা যে ওনার এই কথার উপরে কতটা আস্থা আপনাদের আছে বা রাখছেন আপনারা? আস্থা আছে, তবে নির্বাচনের ক্ষেত্রে জুলুবে আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা, আজিজ ভাইকে শুভেচ্ছা। দিন যত বয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে তিনি ততই বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছেন। তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্কে ইনভাইট করছেন কিনা আমি জানি না। তার কাছে যে প্রত্যাশাটা ছিল যে গত 15-16 বছর ধরে এই দেশের মানুষ একটা ভোট জালিয়াতি অব্যাহতভাবে দেখে আসছে। ধরেন প্রায় 3টা ভোট, বিশেষত 14, 18, সর্বশেষ 24, দৃষ্টান্ত খুবই খারাপ। আমার দেশের মানুষ, আমার মনে হয় বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্র প্রিয় মানুষ। গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা একসাগর রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে। 71-এর মুক্তিযুদ্ধের সময় 90-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, 24-এর গণঅভ্যুত্থান। কত ছাত্র জনতা নির্বিচারে তার জীবন উৎসর্গ করছে, শিশুরা পর্যন্ত প্রায় শতাধিক শিশুর ঊর্ধ্বে। মানে আমার কাছে মনে হয় বিশ্বে বিরল যে জাতি গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে, গণঅভ্যুত্থান করছে দুইটা, সেই জাতিকে পুনর্বার সরকারের কাছে বলতে হচ্ছে যে আপনার একটা রোডম্যাপ দেন। তারা বরঞ্চ একটা রোডম্যাপ ঢুকে যেহেতু বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিজমের বিরোধিতা করেছে, গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে দীর্ঘকাল, তাদের সঙ্গে তিনি আলোচনা আনতে একটা দিন তারিখ ঘোষণা করবেন। এখন বিএনপি সহ অন্যদের দলগুলোকে বলতে হচ্ছে, শুধু বলতে হচ্ছে না, বারবার বলতে হচ্ছে, কখনো কখনো সরকারকে সতর্ক করতে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না। জনগণের ভোটাধিকার ফেরত দেন। ফেরত দেওয়ার জন্য একটি নির্বাচন দিন, মাস, বছর উল্লেখ করেন। সেই ঘটনার মধ্যে আজকে আমি অনলাইনে আসার পথে দেখলাম তিনি একটি এতটাই ভালো নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন যে সেটা আমার কাছেও ভালো লাগছে যে তিনি, তার কাছে তো ভালো একটা নির্বাচনী প্রত্যাশা, এবং আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি। এই মানুষটা যখন সমালোচনার মধ্যে পড়ে আমার নিজেরই খারাপ লাগে, অথবা তার ব্যাপারে আমার কোনো রকম সমালোচনার কথা বলতে হয়, এর থেকে আমার কাছে আফসোসের বিষয় আর নাই। এরকম মাত্র মানুষ 2-3 জন আছে আমাদের দেশের, যাকে ব্যবহার করে দেশে বিদেশে আলাদা করে পরিচিত করার কিছু নাই। অথচ সেই মানুষটা এটা কেন আটকে রাখছেন অথবা দিতে চাচ্ছেন না, মাঝে মাঝে আমি চিন্তা করি। তো আমার কাছে মনে হয় যেভাবে শেখ হাসিনাকে কিছু মানুষ ডুবাইছে, কিছু মানুষ তাকে অহংকারী করেছে, কিছু মানুষ খালি কি বলে উন্নয়নের কথা বলে তাকে সামনে রেখে সীমাহীন লুটপাট করেছে। গুম খুন, এই যে ইলিয়াস আলী চৌধুরী, আলম সহ অসংখ্য মানুষ, প্রায় 1000-2500 মানুষকে নিখোঁজ। এখন একটা চক্র আমার কাছে মনে হয়েছে, কেন জানি না, এটা আমার একেবারে নিজস্ব ভাবনার থেকে বলে, তাকে ওই রকম একটা চক্র নিজেদের কাজ উদ্ধার করার জন্যে এটা প্রলম্বিত করছে। এই দেখুন ছাত্র, যিনি উনি নিজেও বলেছেন হয়তো ছাত্রদের জীবন নির্বিচারে তারা আত্মহত্যা, সেই কারণে বলেছে এটা ছাত্রদের সরকার, ছাত্ররা তাকে বসিয়েছে, নিয়োগ দিয়েছেন। তো এই কথাটাকে কেউ খারাপভাবে নেয় নাই, কিন্তু ছাত্ররা সঙ্গে ছাত্র জনতার ব্যাপার আছে, সেই ব্যাপারটাই তিনি গুরুত্ব সহকারে নিতে পারেন। এমনকি 1 মাসের আন্দোলনকে তিনি বারবার সামনে এনেছেন, কিন্তু 16 বছরের আন্দোলন আছে। তিনি একটা ছেলেকে মাস্টার মাইন্ড বানিয়েছেন, সমগ্র জনগণ এই আন্দোলনের মাস্টার মাইন্ড আমার কাছে মনে হয়েছে। তো সেই জন্য তাকে একটু সতর্ক থাকা উচিত, কারণ উনি ভালো কাজ করে আবার ভালো জায়গায় ফিরে যাবেন, এটা আমি প্রত্যাশা করি। মিস্টার এম এ আজিজ।
ধন্যবাদ আপনাকে। সবচেয়ে ভালো নির্বাচন করবেন, আমি যদি সেরা প্রশ্ন- ইতিহাসে সেরা সেরা নির্বাচন। নির্বাচন করবেন, আপনাকে যদি প্রশ্ন করি নির্বাচনটা কবে হবে, সব এই দেশের সবাই জিজ্ঞেস করে নির্বাচন কবে হবে, অর্থাৎ নির্বাচনটা নিয়ে সব ধোঁয়াশা, নির্বাচন নিয়ে সংশয়। তো নির্বাচনই যখন অনির্দিষ্ট যাত্রার মধ্যে আছে, সেখানে সবচেয়ে ভালো নির্বাচন দিবে এই আশাবাদ কার কাছে ব্যক্ত করে? সবচেয়ে বড় দল বিএনপি গিয়ে দেখা করলো প্রতিনিধি দল, সেখানেও তিনি ওই একই কথা, ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বরের থেকে জুনের ভিতরে নির্বাচন হবে। এখন আবার আজকে এক অনলাইনে বলে দিল যে সবচেয়ে ভালো নির্বাচন হবে। এটা তো শুনতে চাচ্ছে না, নির্বাচনের রোড ম্যাপটা চাচ্ছে। কারণ এই যে নির্বাচন হবে কি হবে না, এই ধোঁয়াশাটা জাতি কাটাতে চাচ্ছে, পলিটিক্যাল পার্টি তো চাচ্ছেই। আপনি দেখেন তো ডিসেম্বরের পরে আপনার জামাতের প্রতিনিধি দল লন্ডনে গিয়া বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। কি আলোচনা হয়েছে বলেন? ডিসেম্বরের পরে না রিসেন্টটা? নাই, সম্প্রতি গেছে, সম্প্রতি জামাতে দেখা করছে। যে তাকে প্রশ্ন করা হয়েছে আসার পরে, বলছে জামাতের আমির যে তিনি অসুস্থ ছিলেন, দেখা করে আসছি। রাজনীতিবিদের সাথে দেখা করে পলিটিক্যাল আলোচনা হয় না, এটা অন্তত পক্ষে দুদুভাইও বিশ্বাস করবে না, আমিও করি না। কিছু আছে। ওনারা এসে আগের অবস্থান পরিবর্তন করে বলল যে রোজার আগেই নির্বাচন দিতে হবে, অর্থাৎ ডিসেম্বর। কারা? জামাতে। না না, রোজার আগে না, ওনারা বলছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত রোজার আগে করতে হবে। কিন্তু আবার গতকালও বলেছেন যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন। ওইটা আমি বলছে বলার পরেই ঠিক একদিন পরে ওয়েস্টিনে ব্রিফিং দিচ্ছে, সেখানে তার অবস্থান পরিবর্তন করছে। পরিবর্তন করে বলছে যে মৌলিক সংস্কার, এই সর্বশেষ বলল সেক্রেটারি, মৌলিক সংস্কার করে এই সময়ের ভিতরেই নির্বাচন দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, এরপরেই তো আপনার বাংলাদেশের ওয়েদার চেঞ্জ হবে, বৃষ্টি আসবে, বন্যা হবে, এসএসসি পরীক্ষা হবে, রোজা হবে, ঈদ আসবে, এরপরে কোরবানির ঈদ আসবে, তারপরে বন্যায় ধরেন সিলেটের ওদিকে বন্যা, বাংলাদেশে অনেক বন্যাই হয়, নির্বাচনটা হবে কয়? তখন ওই অজুহাতে হয়তো কয়ে দেবে পরের বছর যাব। এইভাবে তো 5 বছরে একটা আওয়াজ উঠছে না, 5 বছর থাকার চেষ্টা করা। এমনি তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কিন্তু একটা বদনাম, ওই বাংলাদেশ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের সময় 60 বছরের রিটায়ারমেন্ট আছে, উনি রিটায়ারমেন্ট নেন নেই, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, হ্যাঁ, ওটাকে টিকে রাখার জন্যে। উনি ওই আপোষ করেন না, এখন উনি বসে পড়ছেন। এখন যতই সাধারণ লোকের মতো বলুক কেন, আমার তো মনে হচ্ছে যে আজকে বিবিসি রিপোর্ট আসছে, একটা পক্ষ সরকারের এই নির্বাচন দিতে চাচ্ছে না। এখন নির্বাচন দিতে চাচ্ছে না, এটা আমরা বের করব কেমনে বলেন? আসিফ নজরুল সাহেব বলছে যে না, যাই কিছু ঘটুক না কেন আপনার নির্বাচন ওই ডিসেম্বরের মধ্যেই হবে বলছে লাস্ট। আবার উনি বলছেন যে বিচার করে তারপরে নির্বাচন, বিচার ছাড়া ওই এই জন্য কোনো, আবার ছাত্ররা বলছে যে নাহিদ ইসলাম বলছে যে মৌলিক সংস্কার করার পরে নির্বাচন। আবার অন্য ছাত্ররা বলছে যে আগে বিচার করে তারপরে, ওই ফেসিবাদের বিচার করে তারপরে। আরে ফেসিবাদের বিচার করতে 15 বছর লাগবে, 20 বছর লাগবে, আপিল করবে না? আপিল করবে না? এখনো তো জামাতে এমনি তো ওই যে আপনার অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম, তিনি বলেছেন যে এত দ্রুত বিচার করতে গেলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। আন্তর্জাতিক। আমার কথা হচ্ছে যে একটা বিচারের চার্জশিট দিছে, এখনো একটাই বলেন, বিচারটা হবে কি করে? 8 মাস গেছে, একটা আসামির জন্য ট্রাইব্যুনালে একটা চার্জশিট দাখিল করতে পারে নাই। এরা তো বিচারই করতে পারবে না, এদের দ্বারা বিচারও সম্ভব না। হ্যাঁ, আপনি দেখেন অর্থনীতি, আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখেন আরেকটা প্রশ্ন, যেমন ধরেন কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, মানে যেহেতু সংস্কার, নির্বাচন, বিচার নিয়ে আমরা আলোচনা করছি, আমি মনে করি যে আরেকটা প্রসঙ্গই আলোচনা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ইস্যুটা কি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলেছেন যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতে চাইলে পুলিশ যদি শৈথিল্য দেখায় তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে কোন আইনে কেন এটা বলা হচ্ছে? এটা তো আওয়ামী লীগের বরাবর থেকে বলা হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে
একটি দলকে নিষিদ্ধ করে বিচার করুক, তারা তো ক্রাইম করছে না, আমি বলছি যে নিষিদ্ধ করেও যদি করেন, এখন পর্যন্ত তো নিষিদ্ধ না। 1000 কোটি বিচার করেন না জিল্লুর সাহেবের বক্তব্যটা হচ্ছে কোন আইনে করবেন, অর্থাৎ নিষিদ্ধ তো করেন, নিষিদ্ধ তো করেন আপনি, কেন তাকে, তাহলে আপনি গণতন্ত্রের চর্চাটা না কোথায় না করছেন? না, নিষিদ্ধ আমি পার্টির কথা বলছি না, ব্যক্তি হ্যাঁ, ব্যক্তিগত আপনি বিচার ব্যক্তি করছেন বিচার করেন না, বিচার না, কিন্তু সব তো- যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে বলেছেন যে যদি ঝটিকা মিছিল করবার সময় পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে, শৈথিল্য দেখায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা তো আমার করছে, প্রশ্ন ছাত্ররাও করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, সেটা একটা রাজনৈতিক দল অনেক কিছু বলতে পারে, সরকারের একজন উপদেষ্টা বা মন্ত্রী এটা বলতে পারেন কি না? উনি তো নিজেও বলছে, মানুষ ওনার কাছে বলছে 5 বছর থাকার জন্য, উনি তো এই কথাও বলছে। তো উনি কি বলে কি না করে কিছু বুঝি না, ওনার কথায় তো কোনো কেউ ভয়ও পায় না, কেউ মশাও দৌড়ায় না। হ্যাঁ, ওনার কথা দেখেন কেমনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, এটাও তো আমার বুঝতে কষ্ট হয়। লেফটেন্যান্ট জেনারেল কথা বলবে, এখানে কাঁপতে থাকবে মানুষ, উনি কোনো কথা বললে কোনো হাসি পায়, কোনো কথা জোর টোর নাই। তো এই জন্য আমি বলছি যে এই যে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, এই ধোঁয়াশাটা কাটানোর দরকার অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা তো কাটাচ্ছে না। এখন উনি বললেও যে সবচেয়ে ভালো নির্বাচন হবে, আরে নির্বাচনই তো নাই, ভালো নির্বাচন তো পরের ব্যাপার। দ্বিতীয়টা আপনি দেখেন অর্থনীতি নাই, এই 8 মাসে $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি পাইছে, একটা টাকাও দেশে আসেনি। ঘটা করে ইনভেস্টমেন্ট সাবমিট করলো, 3,100 কোটি টাকার প্রতিশ্রুতি পাইছে ইনভেস্টমেন্ট, একটা টাকাও আসবে না, নিশ্চিত থাকেন, একটা টাকাও আসবে না। কোনো বাংলাদেশে কোনো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ব্যবসা নাই। হ্যাঁ, বাজার ব্যবস্থা আবার শুরু হয়ে গেছে। এখন কিন্তু দেখেন আপনার সোয়াবিনের দাম, মূল্যস্ফীতির কথা বলছেন আপনি, মূল্যস্ফীতি, আপনি বলেন IMF এর সাথে চুক্তি করে গেছে বিগত সরকার, ফেসিস সরকার, তার 3rd চুক্তি আটকাই গেছে। কখন IMF এর চুক্তি আপনি জানেন, যে যখন মনে করে যে দেশ টাকা তার ফেরত দিতে পারবে না, তখন তো IMF এর চুক্তি অনেক শর্ত দিয়ে গেছে। শর্তের পরেই দেখেন যে সয়াবিন তেলের কর, ট্যাক্স উঠায় দিচ্ছে সব, মানে অনেকগুলো প্রসঙ্গ অলরেডি চলে এসছে, তো অর্থনীতির প্রসঙ্গ এবং অন্যান্য প্রসঙ্গ। তো এই জন্য বলছি যে এরা তো শর্ত দিচ্ছে যে কোনো ভর্তুকি কোথাও দেওয়া যাবে না। তা আমাদের দেশের এই ভর্তুকি উঠাই দিচ্ছে, কিন্তু এটা বলে না সরকার, কিন্তু ভর্তুকি উঠায় বাজার ব্যবস্থা অস্থির করে দিচ্ছে। তো মিস্টার শামসুজ্জামান দুধ, একটা জটিল চক্রের মধ্যে অর্থনীতির আলোচনা নিশ্চয়ই আপনি করবেন, কিন্তু এই যে সংস্কার, নির্বাচন, বিচার এবং অন্তর্ভুক্তি ইস্যু, এর সুরাহা আসলে কিভাবে হবে? যখন নির্বাচন আপনারা চাইছেন, বলা হচ্ছে যে আপনারা নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। সংস্কারের প্রসঙ্গে যখন আলোচনা হয়, তখন কেউ কেউ বলেন যে সংস্কার এড়িয়ে নির্বাচন হবে না, আবার কেউ কেউ মনে করেন যে সংস্কারের কথা বলছেন তারা আসলে নিজেদের ঘর গোছাবার জন্য বা নির্বাচনকে বিলম্বিত করবার একটা অজুহাত। ইনক্লুসিভিটির ইস্যুটা কিভাবে রিজলভ হবে, বা বিচারের প্রসঙ্গটাই আসলে কিভাবে নিষ্পত্তি হবে? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একটা নতুন শিক্ষার্থীরা নতুন একটা দল করছে, এনসিপি। তো এনসিপিরা, এটা তো উৎসাহিত ভাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আশা ব্যক্ত করেছিলেন একটা বিদেশি পত্রিকার সঙ্গে, সরাসরি বলেছেন শিক্ষার্থীরা তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের একটা দল গঠন করা উচিত, এটা উনি বলতে পারেন, পরামর্শ সুলভ শিক্ষার্থীদের দিতেই পারেন। তার আগে এই বিবেচনা তো তার থাকতে পারত যে তিনি এটা সর্বসম্মত একটি রাজনৈতিক ব্যবস্থাপনার অংশ, কেয়ারটেকার, সব দল সমর্থন করছে, কোনো বিশেষ দল তাকে বসায়নি। তো নতুন একটা দলকে উনি যদি গঠনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে যান এবং তারই অনুপ্রেরণাতে হয়, এটা আমার কাছে মনে হয়েছে ঠিক হয় না, দুঃখজনক ঘটনা। তারপরও ছাত্ররা করছে, আমি নিজেও অভিনন্দন জানাইছি, যে এই কারণে রাজনীতি করার অধিকার আছে, যে বয়স যাই হোক তাদের স্বপ্ন পূরণ যা করতে পারে। কিন্তু আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমার নজরে আসছে, যেহেতু রাজনীতির লোক, যখন যারা মিটিংও করে সেই মিটিংয়ে ছবি দেখারও চেষ্টা করি, বক্তব্য পড়ার চেষ্টা করি, যেমন তাদের পক্ষতে গণঅভ্যুত্থান কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। তো যে কেউ এটা বলতে পারে, তার হাতে যদি 2-4 কোটি ভোট থাকে, সেটা বললে মানায় যে সে কাকে ভোট বসাবে আর কাকে বসাবে না। বিভিন্ন টাউট শ্রেণীর লোক থাকে না গ্রামে, যখন আমরা ভোট করছি তো আমি 2বার এমপি ইলেকশন গেলে বলে, স্যার
কোনো অসুবিধা নাই, এখানে এই এত ভোট আছে, এটা আমার উপরে দায়িত্ব দিয়ে যান। দায়িত্ব মানে হচ্ছে এই ব্যবস্থা করে দিয়েছেন, আমি দেখব। তা আমি এদের চিনি, কারণ আমি সেই মানে 73 সাল থেকে যেন মৌলানা ভাসানী ধানের শীষ, স্বাধীনতা পরবর্তী, আগের কথা বাদ দিলাম, আর ছাত্রকর্মী হিসেবে ধানের শীষের যে শেখ মুজিবের প্রার্থী, আমরা ধানের শীষ পক্ষে তখন থেকে তো নির্বাচনে অংশগ্রহণ, মানে প্রার্থীর পক্ষে কাজ করছি। পরে আমরা প্রার্থী হয়েছি, ছাত্র সংসদে নির্বাচন করছি। 74 সালে জিএস হয়েছি আমার কলেজের, শেখ মুজিব সাহেব বেঁচে। 73 সালে আমার জেলে নিয়েছে। কেন এই কথাটা বলছে? মানুষের ফালসগুলো বোঝার মতো মানসিকতা তো ছাত্র জীবন থেকেই আছে। তো এখন যখন এই কথা শুনতে হয় 23-24 বছরের কোনো ছেলের মুখ দিয়ে, কোনো বসায়নি, তাহলে কিসের গণঅভ্যুত্থান? কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করি। আপনি তো একেবারেই মানে রাজনীতির মধ্য দিয়ে বড় হয়েছেন। মিস্টার আজিজও এক সময় রাজনীতি করেছেন, আমি জানি, ছাত্র জীবনে। 23-24 বছরে, মানে এটাকে এত অল্প বয়স বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সট আপনারা কেন বিবেচনা করছেন? যেমন ধরেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় বা মুক্তিযুদ্ধের সময় যারা ছাত্রনেতা ছিলেন, তাদের মোটামুটিভাবে বয়স কি, 90-এর আন্দোলনে বা তার আগে আপনি কত বয়সে ছাত্র রাজনীতি শুরু করেছেন? কত বয়সে মোটামুটি? আমি তাহলে মানে আমার বক্তব্যটা শেষ করে দিলে তাহলে বুঝতে পারবেন। তো সে যখন এই মন্তব্য করে, তখনই আমার ছবির কথা দেখি। ছবিটা শুরু করেছিল গণঅভ্যুত্থানের না, যখন রাজনৈতিক দল গঠন করে এরা, তখন মানিক মিয়া এভিনিউতে, তখন ডিসিরা লোক পাঠিয়েছে, এটা পত্রিকাতে আসছে, সরকারি মেশিনারি কাজ করেছে, লোক আসছে। কিন্তু পয়লা বৈশাখের যে সমাবেশ দেখেছি, তাতে এরা যদি মানে এই কথা বলে, তারপরে আরো 2টি সমাবেশ দেখেছে। এদের কিন্তু জেলা থানাতে এখনো যায় নাই, আমি দেখি নাই সমাবেশগুলো। দল গঠন করবে কম বয়সে কেন? 14 বছর বয়সে ক্ষুদিরাম ইংরেজদের উপরে প্রথম বোমাটা মেরেছে, সে তো কিশোর, একেবারে এই দেশের ইতিহাসে নাই। খেয়াল আছে কিনা সে বিখ্যাত ছবিটা বিশাল গণঅভ্যুত্থানের, বোধহয় পাকিস্তানের 69-এর গণঅভ্যুত্থানের সময়, এটা হাফ প্যান্ট পরে খালি গায়ে একটা ছেলে, ছোট্ট একটা শিশু আছে না? তো আমাদের রাজনীতির ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে আমি তাদেরকে ছোট করছি না। তারা যখন এই বড় বড় কথাগুলো বলে এবং রাজনৈতিক দল গঠন করে, সেটা তো নির্ভর করবে একটা নির্বাচনের মধ্য দিয়ে, যে কে কাকে ক্ষমতায় বসাবে। বিএনপি না, এনসিপি না। এখন তারা দল গঠন করেছে, তারা যদি একটু দল গোছানোর জন্য কথাটা বললেই পারে, আমরা দল গঠন করছি, এই জন্য 2 বছর সময় দেন, 5 বছর সময় দেন। তারা চাইলে আপনারা দেবেন? আমার কাছে সবচেয়ে বড় কথাটা হচ্ছে, সামনে যে ঘটনা দৃষ্টান্ত আছে, বাংলাদেশের পরপর জাসদ ছাত্রলীগ যখন বিভক্ত হয়ে যায়, তারা যে মানে রাজনীতিতে নতুন তারা শেখ মুজিবকে চ্যালেঞ্জ করছিল, তারা শেখ মুজিবকে সমর্থন দিয়ে রাজনীতি দল গঠন করে না, জাসদ। আর এখন হচ্ছে এই অনুপ্রেরণাটা ছাত্রদের না, অনুপ্রেরণাটা পিছনের একটা শক্তি আছে সরকারের ভিতর থেকে। এই দেশে ইস্টাবলিশমেন্টের পক্ষে গিয়ে কিছু দাঁড়ায়নি, মানে ইস্টাবলিশমেন্টের বিপক্ষে গিয়ে যারা কাজ করছে তারা দাঁড়িয়েছে। সেই নির্বাচনও 73 সালে 72 সালে জাসদ তৈরি হয়েছে অক্টোবরে, হ্যাঁ, তা 1 বছরও হয় নাই, অক্টোবরে হয়েছে। আর খুব অল্প সময়ের ভিতরে তারা ওই নির্বাচন পেয়েছে। কেন বলছি? সেই নির্বাচনে মৌলানা ভাসানী দল নেফ করছিল, কিন্তু চ্যালেঞ্জটা গড়ে তুলেছিল জাসদ। আমি জাসদ করতাম না, তারপরও ইতিহাসে সেই ঘটনা আপনার স্বীকার করতে হবে। তাহলে এরা পারবে না কেন? এরা একটা গণঅভ্যুত্থানে, আর ওইটা মুক্তিযোদ্ধা পরবর্তী সময়। আমার কাছে ওইটাই বক্তব্য, নির্বাচনকে জাসদ ভয় পায় নাই, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিছে। এবং তারা ভালো করছিল। মুজিব সরকার, শেখ মুজিব নিজে সেই নির্বাচনে তাদের প্রাপ্য সিট 40-এর কাছাকাছি বলে অনেকে মনে করে, সেটাকে 7টা-8টার মধ্যে আটকানোর চেষ্টা করছিল। এই যেমন খন্দকার মোস্তাককে জোর করে, এটা তো আপনি জানেন। তো সেই কারণে আমার কাছে এদের চ্যালেঞ্জটা এরা নেওয়ার সেই মানসিকতাটা আমার কাছে মনে হয়েছে অন্যের দিকে দৃষ্টিটা গিয়ে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে এখন রাজনীতিতে নির্বাচন দাবি করাটা, এটা মনে আছে দেশকে পিছনে নিয়ে যাওয়া, আর এটাকে ঠেকানোটা মনে আছে প্রগতিশীলতা। তাহলে তো আপনি এই যে
জালিয়াতি করে ইলেকশন করছে শেখ হাসিনা, তার মানে মানুষের ভোট দিতে দেয় না। আর এখন সরাসরি আমি ইলেকশন চাচ্ছি না, তাহলে আমি তো এখন মনে হচ্ছে হাসিনার কাছাকাছি চলে গেছে। হাসিনা জালিয়াতি করছে আর আমি ইলেকশনই চাই না। তো সেই জায়গাটা আপনাকে না ভাবলে তাহলে হাসিনা তাড়ালাম কেন? যদি আমি নির্বাচনে মানুষের ভোটাধিকার ফেরতই না পাঠাই তাহলে পাঠালাম কেন? এই যুক্তিটা যদি কেউ উত্থাপন করে, জবাবটা কি? আমার এই প্রশ্নটা যেটা শুরু করেছিলাম সেটা থাকলো আপনার কাছে, যে এই যে সংস্কার, নির্বাচন, বিচার এবং অন্তর্ভুক্তি, এটাকে কিভাবে ব্যালেন্স করা হবে আগামী দিনে, কি ভাবেন আপনারা? আমি আপনার কাছে আসছি। আমি আজিজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই, তরুণদের রাজনীতিতে একটু সুযোগ করে দেয়া কি বড়দের দায়িত্ব কি না, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে শোনেন, 52 সাল থেকে এই 24 সাল পর্যন্ত সব আন্দোলনের অগ্রভাগে ছাত্ররা ছিল, মুক্তিযুদ্ধও ছিল, কিন্তু কেউ কিন্তু সরকারের শেয়ার নেয় নাই। এরা শেয়ার নিয়েছে, আবার এরা রাজনীতি আলাদাভাবে দল করছে। আপনি দেখেন আওয়ামী লীগও কিন্তু মুসলিমকে চ্যালেঞ্জ করে হয়েছে, সেখানে একমাত্র ভাসানী ছাড়া সবাই কিন্তু তরুণ ছিল। জাসদও কিন্তু 9 মাসের ট্রেনিং পাওয়া, প্রায় অধিকাংশই মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ট্রেনিং পাওয়া, তারাও কিন্তু আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে, এবং ছাত্রলীগের ওই অংশে সবচেয়ে ব্রিলিয়ান্ট যারা, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু বলা হয় ক্রিমগুলো বেরিয়ে গিয়ে, আপনি দেখেন জাসদ জাস্ট হটকারিতার কারণে কিন্তু এই জাসদটা এখন আর নাই বললেই চলে, বিলীন হওয়ার পথে। আপনি এই ছাত্ররা দেখেন কত বিতর্কিত, এত বিতর্কিত কোনো ছাত্র সমাজ হয়েছে কোনো আন্দোলনে? হয় নাই। এখন যেটা বলা হচ্ছে, আমি দুদুভাই যেহেতু বুনিয়াদি পলিটিশিয়ান, আমি বলবো যে সবার রাজনীতি করার অধিকার আছে, একদম গ্রুপ ধরে কমন ধরে অধিকার নাই। ছাত্র পড়াশোনা, ছাত্রকে যে পড়াশোনা করে, এখন বাংলা আপনি দেখেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত সব সরকার চালানো ব্যস্ত। তো এই স্কুল থেকে যদি হিসাব করেন, সেশন যদি ধরেন, 7 থেকে 8টা ব্যাচ, এই যে জেনারেশন গ্যাপ হয়ে গেল, এই গ্যাপটা কি দিয়ে দূরণ করবেন? বিজ্ঞানের যুগে যেখানে রোবট কাজ করবে, যেখানে ডেটা সায়েন্স কাজ করবে, যেখানে ইনফরমেশন আইওটি কাজ করবে। আপনি আমাদের দেশে তো রোবটে 2টে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চলে, ফার্নিচার হাউসে চলে, সেখানে মানুষ কাজ করতেছে না। তো এখন তো মানুষ তো অপারেশন করবে রোবট, আপনার তার পিছনের লোক দরকার। আপনার সব লেখাপড়া নাই, ছাত্র, আমি তো এমনি যাই কর, মাস্টাররা তো ক্লাসে ছাত্র পায় না, আর একটু হলেই সব আপনার স্ট্রাইক করে আটকায় দেয়, রাস্তা দেয়, এই দাবি চাই, এইটা চাই, ওইটা চাই, অটো পাস চাই। এই যে কক্সবাজারে আপনার ইয়ে করছে, ওই যে ইয়েতে খুলনাতে এক ইউনিভার্সিটি বিসিটিসি বার করে দিছে, যার যখন চাচ্ছে। এই যে এই আন্দোলনের ভিতরে যে ছাত্রদের বনজগতে যে পরিবর্তনটা এনে দেওয়া হয়েছে, এইটার সংশোধন কিভাবে করবেন? এই বিজ্ঞানের যুগে আপনার প্রবাসে আয় হলো 1.5 কোটি লোক। প্রবাসে যাওয়া ছাড়া আমাদের এই ঘনবসতি, এটা তো একটা আয়ের উৎস। আপনি দেখেন জিয়র রহমান, দেখেন আপনার ওই 7ই নভেম্বরের সময় যে কোনো জায়গায় কিন্তু ভুল করে নাই, দেখেন স্টেপিংয়ে ভুল করে নাই। যতগুলো সেক্টর জিডিপির জন্য রেখে গেছে সে, ধরেন বিদেশে লোক যাওয়া, অর্থাৎ এটা জিয়র রহমান করে দিয়ে গেছে, গার্মেন্ট জিয়র রহমান করে দিয়েছে, প্রবাসী জিয়র রহমান করে, কৃষিতে উন্নয়ন প্রসার, এইটাই তো জিডিপির মূল স্তম্ভ। বাইরে তো কিচ্ছু কোনো সরকারই করতে পারে নাই, এখনও করতে পারে নাই। হ্যাঁ, তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে, যেমন অনেকে বলে যে আর্মিতে সে থাকার সময় অনেক কু হয়েছে, তাহারকে কর্নেল তাহারকে ফাঁসি দিবে না, কি করবে? আর্মি কোর্ট মার্শাল, অপরাধ আপনি লিফলেট বিতরণ করছে, আর্মির বিশৃঙ্খলা করছেন। জিয়র রহমান তো যা করছে সব ঠিক করছে। আর্মিকে আজকে আর্মি দাঁড়ায় আছে জিয়র রহমানের কারণে, নইলে তো ওই সময় আর্মি ধ্বংস হয়ে যেত। তার তো জিয়র রহমানকে বাইরে মিটিং করতে হয়েছিল, আসলে তোকে মারি ফেলতে, তো সে আসলে এই সঠিক কাজ করছে। তো আমি এই জন্যই বলছি যে আমাদের দেশে আরেকটা জিয়র রহমান দরকার, সেটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। তার বিকল্প শক্তি দরকার। তো যাই বলেন, তার সমালোচনা, সে মানুষ, ফেরেস্তা না। আপনি দেখেন তাই এক রাষ্ট্রনায়ক, আপনি দেখেন জিয়র রহমান সম্পর্কে একটা দুর্নীতি, একটা স্বজনপ্রীতির উদাহরণ দিতে পারবেন না। আমি তার বাড়িতেও গেছি, তার নিজের পরিবারের কেউ স্বপ্নেও ভাবে না জিয়র রহমানের কাছে কোনো তদবির নিয়ে যাওয়া যায়, জিয়র রহমানের কাছে কোনো হেল্প নেওয়া যায়। আমাদের দৈনিক বাংলার তার আপন চাচা এক্সিকিউটিভ এডিটর ছিল,
সে ইচ্ছে করলে এডিটর হতে পারত, দৈনিক বাংলা সরকারি না, ও কোনদিন পরিচয় দেয়নি, সাহসই করে নাই। তো এই জন্যে বলছি যে এখন যে রাজনীতিটা চলছে, এই যে ছাত্ররা, আমি বলছি যে সবাইকে বলে যে আপনারা ব্যবসায়ী হয়ে যান, ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে না, উদ্যোক্তা হয়ে যান, উদ্যোক্তা মানে ব্যবসা হয়ে যান। ব্যবসা কোথায় পাবেন? এই দেশের সব ছাত্র ব্যবসা বানায় দেবেন, তাহলে লেখাপড়া করবে কেনা? তো এই তো দেশটা তো রং লাইনে মুভ করতেছে। এই জাতিটা দাঁড় করবেন কেমনে আপনি? এই যে জেনারেশন গ্যাপ হচ্ছে বিজ্ঞানের, এটাকে বলা হয় বিজ্ঞানে চতুর্থ শিল্প বিপ্লব। এখন এই সময়ে পড়াশোনা নাই, এই জাতি তো আগামী দিনে পড়াশোনা, বিজ্ঞানের পড়াশোনা ছাড়া এই জাতি টিকবেই না। আমাদের 18 কোটি দেশ, পৃথিবীর ঘনবসতি দেশ, এই দেশ তো টিকানোই যাবে না। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস কয় আপনারা সবাই উদ্যোক্তা হন, পড়াশোনা লাগে না, ভাবটা এখন। কেউ একবার বলছে যে ক্লাসে যান, একবার বলছে পড়াশোনাও করেন, রাজনীতিও করেন। আপনার সব মিলে স্কুলের ছাত্র পর্যন্ত পলিটিক্স করতে চায়, দেশ চালানো ব্যস্ত। পড়াশোনার কথা কারো কাছে শুনছে? চালাচ্ছে তো। কে চালাচ্ছে? এই যে 2 জন এখন উপদেষ্টা আছে, 2 জন না 3 জন উপদেষ্টাতে আছে, এখন 2 জন। তাদের সচিবরা তো তার বাপ বয়সের লোকজন। আচ্ছা আছে, একজন উপদেষ্টা কিন্তু এখনো মাস্টার্স পাস করে নেই। উনি হেলিকপ্টারে 6 দিনে 18 বার হেলিকপ্টার বাড়াইছে। উনি 20,000 টাকার 6 দিনে 18 বার? হ্যাঁ, 20,000 টাকার কম্বল দিছে। 36 লক্ষ টাকা হেলিকপ্টার, স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে মিনিস্ট্রির থেকে, ওনার ভাড়া দিছে। এটা কি ইতিহাসের অনন্য ঘটনা? এটা তো আক্কলদাত কথা নাই। অর্থাৎ এটা যদি ধরেন আপনারা সরকারে যান, ওটা অডিট হবে না, অডিট হলে সে ফাঁসবে না। তো তাকে তো নিজে সেভ করার জ্ঞান হয়। এই জন্য সরকার থেকে যাওয়া যাবে না। দেশে না থাকে তারা, হ্যাঁ, যারা এগুলো করছে বলছেন, আমি জানি না কে করছে, বাট দেশে যদি না থাকে, মানে এখন তো আছে অনেক কিছু যেসব করে শুনি দেশে। প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে ছাত্র লাগাই দিছে, প্রত্যেকটা কমিশনে একটা ছাত্র আছে। ছাত্র ছাড়া কোনো কমিশন, কোনো সংগঠন নাই, এবং সবাই সেই ছাত্র করতেছে। এই যে এখন হয়েছে না, কিছুদিন আগে বললাম, নাই বলছে যে এরকম প্রশাসন সব বিএনপির পক্ষে, সুতরাং আমরা নির্বাচন যাব কেমনে, বলছে তো। আরে প্রশাসন তো তারা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে তারা বসা, তারা সাজাইতেছে, তারা ট্রান্সফার করতেছে, তারা ওএসডি করে, তারা এখানে বিএনপির লোক করতে থেকে আসলে আমি তো বুঝলাম না। প্রশাসন তো তারা ঠিক করতেছে সবকিছু, তো তারা। কেউ দোকানদারও ভাবে যে ছাত্র অল্প বয়সে আসলে ভয় পায়, কয় সমন্বয় পড়ছে, ভয় পায়। হ্যাঁ, তো দেশটা তো তাদের নিয়ন্ত্রণে, দোষ অন্যের ঘরে চাপাইতেছে কেন? মিস্টার শামসুজ্জামান, উনি ওই যে একটা কথা ওই শহীদ জিয়া রহমান সম্বন্ধে বলছিলেন তার সময়ের, তো আমার একটা ছোট্ট কথা হঠাৎ করে মনে হলো আজিজ ভাইয়ের কথা শুনতে গিয়ে, যে শহীদ জিয়া রহমানের ফুবু সেই সময় পিজি হাসপাতালে আসছেন চোখ দেখাতে। তো কথা প্রসঙ্গে হঠাৎ করে, যেহেতু হাসপাতালে প্রেসিডেন্টের শ্যুট থাকে, যদি বিদেশি কোনো গেস্ট এসে অসুস্থ হয়ে যান সাধারণত, বা প্রেসিডেন্ট নিজেও যদি অসুস্থ, ওখানে চিকিৎসা নিতেছে। তো ডাক্তাররা যেহেতু প্রেসিডেন্টের ফুবু, তাড়াতাড়ি করে ওই শ্যুটে নিয়ে গেছে, ওখানে রাখছে। রাখার পর এটা প্রেসিডেন্টের কানেই গেছে, মানে হাসপাতালটাই বলতেছে স্যার আপনার ফুবু এখানে আছে, আমরা ট্রিটমেন্ট করছি। তো উনি কথা শোনা মাত্র উনি হাসপাতালে এসছেন, ডাক্তারদের সঙ্গে করছে এটা কি বাসায় ট্রিটমেন্ট সম্ভব? বলে হ্যাঁ, এটা তো খুব জরুরি না। তারপরে উনিকে বললো যে ফুবু চলো ওঠো, এখানে যে ট্রিটমেন্টের বাসায় গেলে হবে, তোমার এখানে কে আসবে সব সময় দেখাশোনা করা। আসলে তো ওনার ইয়ে আছে, এই প্রেসিডেন্টের ফুবুর জন্য তো এই শুট না। এই দৃষ্টান্ত শহীদ জিয়া রহমান করে ঠিক আছে। এরকম অনেক ঘটনা আছে, আমরা খুব অল্প সময় ছাত্র রাজনীতি তার সঙ্গে করছি, তো সেই জন্য আমরা যেসব জিনিসগুলো দেখছি এখনো পর্যন্ত তার বাইরে যাওয়া আমাদের জন্য করে। যেমন কেউ যদি 7টায় আসবে বলার পরে সে 8টায় আসে, বা আমি কোনো সময় লেট করি, তা আমাদের নিজের মধ্যে যে প্রতিক্রিয়াটা হয়, যে মানুষের সময় জ্ঞান না থাকলে তার দিয়ে আর কিছু হবে না। তো এটা শহীদ জিয়া রহমান। আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই একটা বিষয় আমি বলেছি, সংস্কার, নির্বাচন, অন্তর্ভুক্তি, বিচার। আমি বিচার দিয়ে শুরু করি, যে বিচারটা দরকার। যে ঘটনা শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, ছাত্ররা তো বলছে, মানে ছাত্ররা বলছে, মানে এই যে এনসিপি বলছে বা জামাতও বলছে যে বিচার দরকার, কিন্তু বিচার ছাড়া, ফাঁসি ছাড়া নির্বাচন যাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি একটা খুব পরিষ্কার কথা বলি, যে কোনো প্রতিষ্ঠান
যে কাজগুলো শুরু করে তাকেই শেষ করতে হবে, মানে এটা অনেকটা একটা মোরলিফানা, এটা একেবারে পিছনের দিকে যাওয়া। আমরা অনেক মানে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয়েছে, তার মানে কি ওই লোকগুলোই আছে, তাকে একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র আমি, তো সলিমুল্লাহ সাহেব ওই জমি দিয়েছিলেন, তো তার পরিবার এখন অনেকেই নাই, কিন্তু প্রতিষ্ঠান তো আছে। বিচার শুরু হবে, যারা একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। ওই যে এখানে তো প্রশ্ন উঠছে যে এটি যদি তাড়াহুড়া করে শেষ করতে হয় তাহলে এই বিচারের মান নিয়ে প্রশ্ন উঠবে। যেটা আমি মনে করি বিচারপতিদের প্রতি আমার আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, এখন চিফ জাস্টিসকে আমি বলবো অনন্য ব্যক্তিত্ব, তিনি কিভাবে সরকার গঠন করতে হবে তার কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, সংবিধান ব্যাখ্যাদাতা কিন্তু সুপ্রিম কোর্টই, আর সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতিরাই মুখ্য ভূমিকা পালন করে। তাদের প্রতি আমার আস্থা থাকবে না যদি এই কথা আমি শুনেছি যে এই বিচারের আগে কোনো কিছু হবে না, ভোট দিয়ে যদি একটি মানে সাধারণ জাতীয় সংসদ নির্বাচনের সরকার তৈরি হয়, এটা মানুষের ভোটে হবে, তা আমার তার প্রতি আস্থা থাকবে না। সেই সরকার জবাবদিহিমূলক যদি হয়, সে যদি কোনো ঘটনার, আমরা তো শেখ মুজিবকে ছাড়ি নাই, দেশবাসী তো ছাড়ে নাই, শেখ মুজিব তো জনগণের ভোটেই নেতা নির্বাচন হয়েছিলেন ৭০ সালে, তার প্রতি তো মানুষের একসময় আস্থা ছিল। তিনি যখন গণতন্ত্রকে সরিয়ে গেছেন তখনই কিন্তু মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। পরের ঘটনা তো আরও নির্মম। সেই জন্য আমি বলবো যে বিচার ব্যবস্থাটা এক জায়গায় আটকে দিয়ে এটা যদি কেউ বলে থাকে, আমার মনে হয় এটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গির বক্তব্য না। দুই হচ্ছে, খুব পরিষ্কার করে বলি, নির্বাচন যারা চাচ্ছে তারাই হচ্ছে হাসিনা বিরোধী ভূমিকায় অনন্য ভূমিকা পালন করেছে, আর যারা এখন নির্বাচনকে আটকে দিতে চাচ্ছে তারা কোনো না কোনোভাবে জালিয়াতি ইলেকশনের পক্ষে যাচ্ছে, মানুষের মতামতকে গুরুত্ব দিতে চাচ্ছে না। একমাত্র পথ আপনি মানুষের ভুল সঠিকতা এই নির্বাচনের মধ্যে দিয়ে যাবে। আমি বলি না যে সরকার সব সরকারই সঠিক দায়িত্ব হলো, কিন্তু একটা জবাবদিহিতা থাকে। যখন সেই জবাবদিহিতার বাইরে চলে যায় তখন তার পরিণতি কোনো দিক থেকে ভালো হয় না। সেই জন্য আমি মনে করি আজকে যারা নতুন দল গঠন করেছেন, আবার বলি, তাদের কাছ থেকে মানুষ এক ধরনের গণতান্ত্রিক চিন্তা চেতনা ভাবনা এটা প্রত্যাশা করে। আমি নিজেও করি, কারণ আমি ছাত্র রাজনীতি থেকে আসছি। আমার এই সাহস হয় নেই যে আমি ছাত্র রাজনীতি শেষ করছি কি করি না, এটা নতুন দল গঠন করছি, এটা রব ভাইরা করছিল। তারা পরে শুদ্ধ না অশুদ্ধ সেটা পরে, কিন্তু তারা মুক্তিযোদ্ধা পরবর্তী সময় তারা তো কি বলবো আনন্দে মদমদ্যতায় একেবারে অর্থে শালী হতে চাননি। সেই সময় জমি দখল, ব্যাংক লুটপাট, এই জিনিস আমি যতটুকু বুঝি, আমি তার সঙ্গে রাজনৈতিক দিক থেকে একমত ছিলাম না, কিন্তু তাদের পজিটিভ কাজটাকে আমি অস্বীকার করতে পারি না। এখনো যারা দল গঠন করছে অবশ্যই তাদের কাছে মানুষ পজিটিভ কিছু আশা করে, কিন্তু আপনি রূপান টাওয়ার, আমি সেখানে যাইনি অবশ্য, 2টো ফ্লোর, মানে দল গঠনের আগেই আপনি এটা যেটা আজ এভাবে কিছু কিছু ব্যাখ্যা দিলেন, অর্থাৎ এইসব জিনিসগুলো কিভাবে আসছে একটা জবাবদিহিতা তো থাকতে হবে, কারণ এই সময় শেষ সময় না তো। কমন সেন্সটা দেখেন, মিরপুরে খাল উদ্বোধন করে রেড কার্পেট বিছায়, এখন আছে নজির আছে না। তো এখন আমি মনে করি এনসিপি থাকার দরকার, এনসিপি রাজনীতি করা উচিত, এনসিপি নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে, সেটা হচ্ছে পজিটিভ, সেটা মানুষের অনুকরণের দৃষ্টিভঙ্গি। যেমন আমি খুব ভালো কাজ, আমাদের অনেক বন্ধু এখন সচিব তারা অবসরে চলে গেছে, মিলিটারি সর্বোচ্চ পদে তারা চলে গেছে। তো কেউ কেউ মনে করে আমরা শুটেড বুটেড ভাবে চলি না কেন? দুধু ভাই আপনি এখনো রিক্সায় চলেন কেন? আজিজ ভাই আপনি রিক্সায় চলেন কেন? জিল্লু সাহেব কত বক্তা তৈরি করলো এই তৃতীয় মাত্রায়, উনি সাধারণ জীবনযাপন করলো কেন করলো? আমরা তো আদর্শিক একটা ঘটনার মধ্যে ছিলাম, সে আদর্শ তো আমাদেরকে জীবন প্রণালী সব একটা পদ্ধতির মধ্যে। হঠাৎ করে রিক্সায় আমার মানিব্যাগ ছিল না, এখন মানিব্যাগ এত স্ফীত হয়েছে যে সব থেকে দামি গাড়িটায় চলছে। আমি 150-200 গাড়ি নিয়ে আমার এলাকায় আমি 2বার এমপি হয়েছি,
আমি এতগুলো গাড়ি নিয়ে কখনো এলাকায় গেছি মনে হয় না, 2টো কি 3টে মাইক্রোবাস ম্যাক্সিমাম। হঠাৎ করে গেছি, তাদের সঙ্গে কথা বলছি, তারা আবার কখনো কখনো আমাদেরকে ওই গাড়ি ভাড়াও দিয়ে দিচ্ছে, কিন্তু 150 গাড়ির ভাড়া দেওয়ার মতো সামর্থ্য তো তাদের নাই। তো আমি তো ছাত্র রাজনীতি থেকে এসে, আমি না, আমাদের সময় যারা তাদের ওয়েলিশনরা ছিল দিছে, আপনার ওয়েলিশন নাই। না, কিন্তু তারা তো সেটা বলছে না। তারা বলছে যে মানে গাড়ির প্রসঙ্গে তারা বলছে যে এটা তাদের পারিবারিক ভাবে একটা, তারা বললো ইলেকশন কেমনে করবে, বলছে যে আমার দাদা যা রাইখে গেছে প্রপার্টি তোর ভাগ করে দেখা গেছে। শোনেন, আমি একটা কথা বলি আজিজ ভাই, এখন এত মাধ্যম তৈরি হয়েছে না, ওগুলোর জবাব অবশ্য সোশ্যাল মিডিয়াতে অনেকে দিয়েছেন। হ্যাঁ, এত এখন ঢেকে রাখার কোনো উপায় নেই। একেবারে সঙ্গে সঙ্গে এইসব লাইফে আপনাকে দেখাই যাবে যে কোন জায়গায় সে জন্ম লাভ করছে, কোন ঘরে সে ছিল, তার পারিবারিক একের সঙ্গে সঙ্গে। শুধু যে আমার দেশে তা না, সারা বিশ্বে যেটা দেখতে চান আমাদের বাঙালিরা দেখাই দেবে। সেই জন্য আমাদের সময় আর এখন সময় পার্থক্য আছে। এখন এই জন্য তারা সমালোচনার মধ্যেও পড়ছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা দাবি করলে হবে না, তার রীতি নীতি পদ্ধতি। নির্বাচন এবং বিচার নিয়ে বললেন, কিন্তু সংস্কার এবং অন্তর্ভুক্তির প্রশ্ন, যার সঙ্গে আওয়ামী লীগের প্রশ্নটা জড়িয়ে আছে, এই দুটো বিষয়ে আপনি আপনার মতামত নিয়ে। প্রথম কথা আমি আওয়ামী লীগের কথাটাই বলে শেষ করে দিই। আওয়ামী লীগ যেমন আওয়ামী মুসলিম লীগ দিয়ে শুরু হয়েছিল, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে একটি অত্যন্ত পুরানো রাজনৈতিক দল। তার যোগ্যতা, তার সামর্থ্য, তার নেতৃত্ব দিয়েই তারা মানুষের মন জয় করে স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তীতে তারা ভূমিকা পালন করছে। এবং আওয়ামী লীগের সাম্প্রতিক যে মানে অবস্থা, সেই অবস্থাটা আওয়ামী লীগই সৃষ্টি করেছে, তার নেতৃত্বে সৃষ্টি করেছে। তাদের যে সীমাহীন লুটপাট এবং গণহত্যা, অর্থাৎ ক্ষমতার প্রতি তাদের যে মায়া, তাদের যে উদ্বিগ্ন মোহ, মানে এতটা আমার মনে, তারা নিজেরা যেমন নাৎসি পার্টি, মানে ইয়ে তো খুব ভালো বক্তা ছিল আমি যতটুকু জানি, মিস্টার হিটলার, সে তো নির্বাচন করেই জয়লাভ করেই আসছিলেন। সেই নাৎসি পার্টি যা করছে, এখন সেটা নিষিদ্ধ দল। সেই পার্টির এখনো যদি কেউ বেঁচে থাকে পৃথিবীর যেখানে হোক, আমি যতটুকু জানি, তাকে ধরে এখনো বিচারের মুখোমুখি করা হয়। কতদিন গেল, সেই 43-45 পর শেষ হয়ে গেছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে সব কিছু আপনার আওয়ামী লীগ সব কিছুতে আমরা বাদ দিয়ে দিলাম, এটা বোধহয় ঠিক হবে না। তাকে আইন, বিচার এবং সময়কে সামনে তাকে দাঁড়াতে হবে, এটা একেবারে। আর আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে তাদের যোগ্যতা আছে এখনো ইলেকশন করার মানুষের সামনে। এখন তো সাধারণ একটা কর্মী ঘর থেকে বেরোলে তো বিপদে পড়ে যায়, কারণ সে তো কারোর কাছ থেকে টাকা নিছে, কারোর সঙ্গে সদ্ব্যবহারে সে ছিল না, সে তো যাকে পাইছে তাকেই মানে অপদস্থ করছে, এরকম পরিস্থিতি। আর শেষ 3টি নির্বাচনে যারা এমপি হয়েছে, তারা তো পার্লামেন্টকে কলুষিত করেনি, রাজনীতিকে কলুষিত করেনি, দেশের রাজনৈতিক ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়ে গেছে। সংস্কার নিয়ে কিছু, আর সংস্কার হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে, এটা একেবারে নদীর মতো প্রবাহমান। এটাকে সামনে এনে এটাকে মানে মুখ্য বিষয় করার অর্থ হচ্ছে, আমি বলবো আমাদের দল থেকেও বলছে, প্রয়োজনীয় সংস্কার কিন্তু কেউ বিরোধিতা করে না, আমিও করি না। প্রয়োজনীয় সংস্কার করেই, যেমন আমি আপনার অনুষ্ঠানে আসতে, আমি তো গেঞ্জি পরে, একের স্যান্ডো গেঞ্জি পরে আসতে পারি না, আমাকে এই বোধটা থাকতে হবে, এই পোশাকটা পরে আবার এই অনুষ্ঠানে যেতে হবে। তো সংস্কারও তো আমার মনে ঠিক তেমনি একটি ঘটনা, যে কোনটা করলে ভালো একটা নির্বাচন করা যাবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে। আর বাঁচার অর্থনীতি বা অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা তো আজিজ ভাই বলে গেছে। মানুষ কিন্তু এখন, মেয়েদের কথা বাদ দেন, একটা পুরুষ মানুষ একটা নির্জন রাস্তা দেখলে এদিক ওদিক তাকায়। এবং আমার কাছে মনে হয় যে একা একা রিক্সা চড়ার থেকে বাসে গেলে অনেক নিরাপদ সে শহরের মধ্যে। আর মেয়েদের কথা মেয়েরা খুব ভালো বলতে পারে, তারা আমার কাছে অনেকে, আমাদের অনেক বান্ধবী, আমার আত্মীয় স্বজন মেয়েরা বলেছে যে কি অবস্থা করলা, আমাদের তো রাস্তায় চলতে ভয় করে। কেন ভীতি সৃষ্টি হবে? সে তো সব মিলিয়ে কোনো মহল, কোনো মিডিয়া এই সরকারকে অনন্যভাবে দেখাতে চাচ্ছে, আসলে কি সেই জায়গায় আছে? এখন বিষয়টা হলো যে সংস্কার, গতকালকে নাহিদ ইসলাম বলেছে মৌলিক সংস্কার বলতে ব্যাখ্যা দিয়েছে তিনি, যে ক্ষমতার ভারসাম্য।
অর্থাৎ তিনি ইঙ্গিত করতে চেয়েছেন, বলছেন ডিটেলে যে এই যে এক ব্যক্তিকে সকল ক্ষমতার দিয়ে দেওয়া, যে এটার পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, রাজনীতিবিদদের অ্যাকাউন্টেবল করতে হবে। এবং বিএনপিতে 31 দফায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কথা বলেছে, ক্ষমতা করা। আরও যদি অম্বুডসম্যান আছে, এই আলোচনা তো আসে নাই। আপনি একটা এই 18 কোটি লোকের ভিতরে একটা লোক বাঁচতে পারবেন না। তাকে কিছু রাজনীতিবিদদের বা সরকারকে যে কাজগুলি আছে তার ভিতরে কোন কোন সেক্টর অ্যাকাউন্টেবল করতে হলে ওই ব্যক্তিটা নির্মোহভাবে করবে। আপনি একটা অম্বুডসম্যান অ্যাপয়েন্টমেন্ট দেন। আর সংবিধান আপনি সংস্কার করেন না, গণতন্ত্রের জন্য সংস্কার করেন, তার জন্য এই মিডিয়ায় এই বলে এটাতে মানে সমাজটাকে অসুস্থ করার তো অর্থ হয় না। আপনি বসে আলোচনা করে, বসতেছেন তো, বসে আলোচনা করেন, আলোচনা করে ঠিক করেন যে যতটুকু সংস্কার দরকার করেন। এখানে তো এক ব্যক্তি, তো গণতন্ত্রে তো এক ব্যক্তি দেশ চালাইতে পারে না, এটা তো হইতে পারে না। হ্যাঁ, আমি মনে করবো যে হ্যাঁ, ভারসাম্য এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার আওতায় রাজনীতিবিদদের থাকতে হবে। কারণ 54 বছর আমরা দেখতেছি যে অনেকেই বলে অনেক সূচকে আমরা আগাচ্ছি ধীরে ধীরে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। এখানে তো পিছানো আর সম্ভব না। বারবারই আন্দোলন হয়, একটু একটু হয়। যেমন ধরেন এরশাদের 90-এর আন্দোলনে দুদুভাইরও করছে। 90 আন্দোলনের পরে আপনি দেখেন কিছু রিয়েলাইজেশন তো হচ্ছে, নইলে বিএনপি 31 দফা কেমনে দিল? একটা রিয়েলাইজেশন যে চেঞ্জ সিচুয়েশন, আর এটা তো এই ছাত্র আন্দোলনের আগেই দিছে, হ্যাঁ 2 বছর আগে দিছে। তো এখন যে ছাত্র, এখন ধরেন সামনে যদি নির্বাচন হয়, সেখানে একেবারে নিরেট আপনার দুর্নীতিমুক্ত ব্যক্তিকে নির্বাচনে দেওয়া উচিত। ইফ নেসেসারি, সম্ভবত যদি পলিটিশিয়ানদের ভিতরেও না পায়, অনেক পেশাজীবী আছে, অন্য আছে, রাজনৈতিক সচেতন ব্যক্তি, তাদের দিয়ে হলেও নির্বাচন করা উচিত। এবং নির্বাচনটা যাতে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতেছে, নির্বাচনের নাম নাই, কয় যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে। কোন নির্বাচন হবে? কখন নির্বাচন হবে? কেমনে হবে? আরে ওনার কথায় জুনে নির্বাচন হলে তো কাদামাটির ভিতরে অর্ধেক লোক যাইতে পারবে না, বাংলাদেশে নির্বাচনেই যাইতে পারবে না, কিভাবে হবে? সুতরাং এই জন্যই বলছি যে এটা বসে সমাধান করতে হবে। এখন যেটা আছে, ধরেন দুদুভাইয়া বলছে ছাত্ররা, উনি ছাত্রদের প্রতি সিম্পেথি আছে। আমি তো বলতেছি কেমোথেরাপি খেতে খেতে ছাত্র নাই হয়ে যাবে, এগুলা ফ্রাস্ট্রেটেড হবে। ইলেকশন পর্যন্ত গেলে যারা যাবে একটারও জামানত থাকবে না। ওনারা যদি ভোট দেয় কেউ রিটার্ন করতে পারে, না হলে একটারও জামানত থাকবে না। আমি দামের নির্বাচনে 3টে পার্টি করছিল না, কিংস পার্টি করছে না শেখ হাসিনা, বড় বড় নেতাদের দিয়া 300 সিটে ঘুরে ফিরে প্রার্থী ছিল, একটি প্রার্থীর জামানত থাকে নাই। খেয়াল করে দেখেন, একটি প্রার্থীরা থাকে নাই। এই ছাত্ররা ইলেকশনের শিডিউল দিলে ঢাকার থেকেই বেরোতে পারবে না। উনি 21শে পয়লা বৈশাখের কথা বলছে না, মঞ্চে যে কয়েকজন খাড়া আছে, ওই সামনে 30 জন বসে আছে। ওনারা তো হয়ে গেছে, তো বোঝা গেছে তো ছাত্র নাই তো আর। এখন ছাত্ররা নাই, ছাত্ররা ছাত্রদের সমালোচনা করে, আর ছাত্ররা ওই ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হলের ভিতরে ঢুকে পড়ছে। এই ছাত্ররা নিজেদের কারণে নিজেরা ফিনিশ হয়ে গেছে। এই ছাত্ররা আর কোনো সম্ভাবনা নাই। শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিন না। শিক্ষা ছাড়া এই বিজ্ঞানের যুগে অন্য কোনো পথ নাই দেশ দাঁড় করে রাখা। আপনি যত গণতন্ত্র ভালো করে আনেন, শিক্ষা একমাত্র। আপনি দেখেন ইসরায়েল কয়টা লোক সারা বিশ্ব শাসন করে, কারণ এটা কিন্তু সবচাইতে বড় হচ্ছে তাদের প্রযুক্তি এবং শিক্ষা। হ্যাঁ, এটা মানতে হবে জ্ঞান, ইসরায়েল। যার ফলে দেখেন না, সারা মুসলিম বিশ্বের এই কয়েকটা লোক আমেরিকা থেকে, আমেরিকার 4 ভাগের 1 ভাগ বিশ্ববিদ্যালয়ে ভিসি হলো ইহুদিরা। চিন্তা করছেন লোক কয়টা, কয় লাখ লোক। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে এখন বিজ্ঞানের যুগে আপনি দেখেন, সৌদি আরবে আমি উমরা করতে গেছিলাম, বিশ্বাস করেন আমি কিন্তু দুঃখ হয়েছে। আমাদের লোকরা ডান্ডা ধরে বেলচা আছে না, লাঠিতে দাঁড় করে থাকে, ওয়াক্তের নামাজ ওয়াক্ত শুরু হলে। আর মক্কা এবং মদিনায় দেখছি মসজিদের সামনে দাঁড়ায় থাকে, কারণ তার ভিক্ষা দান কয় না, দাঁড়ায় থাকে পকেটের ভিতরে। পকেটেলা জামা বানাইছে, আবার দেখছি, খেয়াল করছি, পকেটে ওই দেহরাম না কি এগুলো গুছিয়ে দিয়ে যায়। আর শ্রীলঙ্কা, নেপাল, এমনকি মায়ানমার, তাদের সব লোক দেখেছে অটো মেশিনে বসে বসে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিচ্ছে। আর এরা ওই একটা দুটা। তখন আমার কাছে দুঃখ হয়েছে যে
এই নিশ্চয়ই আমাদের সরকার এই কিংয়ের হাতে পায়ে ধরে এই লোকগুলোর কোনো প্রয়োজন নেই। তো আগামী 5 বছর পরে 10 বছর পরে কোনো লোক বিদেশে যেতে পারবে না, কোনো লোক। আমি ব্যাংককে গেছি, সামি টেপিস হসপিটালে, একটা রোবট 3-4 তলা বিল্ডিং একা ওইভাবেই তৈরি করছে বিল্ডিং, একটা রোবট 4 তলা বিল্ডিং ঝাড়ু দিচ্ছে। ওখানে 50টা লোক লাগতো, একটা রোবট ঘুরতেছে, মানুষ সামনে আছে, অফ হয়ে ঘুরে যাচ্ছে, সে নিজে নিজে মুভ করতেছে। তো এগুলো তো আপনার এই ছাত্ররা পলিটিক্স করবে, যারা ভালো ছাত্র তারা লেখাপড়া করুক, যারা পারে না ব্যবসা করুক, কোনো অসুবিধা নাই, যার চয়েস দেন। আর সব স্কুলগুলো সব যে সরকার চালানো, কমিউনিটি পুরা ছাত্র ব্যবস্থা যা সরকার চালানো ব্যস্ত। হ্যাঁ, আপনি বলেন, আর হিসেব করে 2% হলো তরুণ, সুতরাং এই ভোটটা আছে, 18 কোটি লোকের হিসাব করে। আরে তরুণ, আমার ফ্যামিলিতে 85 জন মেম্বার, আমার কথার বাইরে যাবো নি একটাও? ওই তরুণ নেই আমার ফ্যামিলিতে 40 জনের 45 জন আবার কথার বাইরে ভোট দেবে না, অন্যান্য দলের সঙ্গে রাজনীতির সঙ্গে তরুণরা আছে না, নাই আছে তো। এই জন্য বলছি এইসব রং হিসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসও তার পার্টি ছিল নাগরিক শক্তি, তিনি পার্টি করতে চাইছিলেন না 111-এর সময়। তারপরে ক্লাসে অনেক ছেলে মেয়ে ফেরত গেছে, কিন্তু ওই উনি বিদেশ চলে গেছে। এবারে এই ছাত্র সমাজকে আমার ধারণা বিপদগামী করে গেল, দেশটারে বিপদে ফেলে গেল। আমার কাছে মনে হয় যে আপনি যে শেষে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবকে যে কথাটা বললেন, আসলে মানে সত্য। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবসা, এনজিও এই জিনিসগুলো ভালো বোঝে। হয়তোবা আমি যদি বুঝতাম তো ডক্টর ইউনূস সাহেব কি বলে নোবেল লরিয়েট না হয়ে আমি হতাম। তো উনি এটা ভালো বোঝেন, নো ডাউট। এ ব্যাপারে আমি তাকে প্রশংসা করি। রাজনীতির লোক সে না, রাজনীতির লোক সে না। যেমন জিল্লু সাহেব এটা শুরু করছে টকশো। জিল্লু সাহেবকে এই জন্যই প্রশংসা করি, কেউ না কেউ কিছু না কিছু শুরু করতে হয়। এই টকশো এখন এমন কোনো টেলিভিশন নাই যে জায়গায় হয় নাই, কিন্তু প্রতিকৃতি বলে একটা কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু তার ক্ষেত্রে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কোনটা করতে হবে, কোনটা করা উচিত, এই জিনিসটা। যেমন সমালোচনা, আমি তার সমালোচনা যখন করি আমি নিজেই কষ্ট পাই যখন আমি দেখি যে তার প্রতিষ্ঠান 6 বছর কোনো কর দিবে না। এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা দৃষ্টান্ত যে একটা মাত্র প্রতিষ্ঠান তার যতগুলো ব্যবসা আছে 6 বছর দিবে না। তিনি কোনো গণতান্ত্রিক আন্দোলনে রাস্তায় ছিলেন না, কিন্তু মামলার অধিকারী ছিলেন। সেটা ব্যক্তি টু ব্যক্তি। আমরা ওই সময় তাকে জেলে গেছিলেন নাকি আমি জানি না, উনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন। হ্যাঁ, 6 মাসের সাজা হয়েছিল। হ্যাঁ, জেলে যেতে হয় না, আমার যেতে হয় নাই, 6 মাসের সাজা হয়েছিল আপিল করার শর্তে। না, আমি আপনাকে বলি, একটা জিনিসের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাদৃশ্যতা পাওয়া যাবে। সেটি হচ্ছে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তার সবগুলো মামলা কোর্ট কর্তৃক আবার নানা কায়দায় তিনি এটা বাতিল করেছিলেন। একই মামলা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিল, কিন্তু একটা মামলাও যায়নি। এমনকি সেই সময় আইনমন্ত্রী স্পষ্ট করে বলছে যে বিএনপির মামলা বাতিল করার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তার মামলাগুলো গেছে। আমি মনে করি সেই মামলাগুলো অন্যায়ভাবেই দেওয়া হয়েছিল, কিন্তু পদ্ধতিটা তো ক্ষমতায় আসার পরে হয়েছে। তাহলে আমাদের যে 60 লক্ষ মামলা আছে, 2.5 লক্ষ 60 লক্ষ আসামি আছে, 2.5 লক্ষ মামলা আছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজটা কি? এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা তো গণতান্ত্রিক আন্দোলন করার জন্য এই মামলা হয়েছে। খুন খারাপি, এমনকি আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওই যে না কি বলে ময়লার গাড়ি পোড়ানোর মামলা আছে তার। তো এই ধরনের মামলা শুধু যে বিএনপি তা তো না, সকল রাজনৈতিক দল, পেশাজীবী, বিভিন্ন মানুষের, শিক্ষার্থী, যাকে যে গণতন্ত্রের পক্ষে কথা বলেছে সে এটার মুখোমুখি হয়েছে। তা আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নানান দিক থেকে দৃষ্টান্ত। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মূল যে কাজটি সেটা একটা ভালো, যেটা উনি নিজে আজকে বলেছেন যে একটা ভালো নির্বাচন উনি করতে চান, এক্সক্লুসিভ নির্বাচন করতে চান, এটা আমি সমর্থন করি। কিন্তু যতক্ষণ পাত্রী দেখে আসলেন, দিন করলেন না, মাস করলেন না, তো আপনি দাওয়াত দিবেন কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওইটা মাথায় রাখতে হবে
যেমন ইতিহাসের একটি অংশ হয়ে আছে, দৃষ্টান্ত হয়ে আছে, প্রশংসিত জায়গা আছে, সেটা জাস্টিস প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। তিনি আমাদের মানুষ, এটা তিনি প্রমাণ করে গেছেন, গণতন্ত্রের মানুষ। আমরা এমপি হওয়ার পরে একটা জমি চাই, আর উনি রাষ্ট্রপতি দিতে বলছেন আগে আপনারা জানেন যে ইলেকশনের পর আমি আবার প্রধান বিচারপতি। চিন্তা করেন, সেই লোকটা তো আমাদেরই লোক। ডক্টর মোহাম্মদ ইউনূসও যাতে আমাদেরই লোক হয়, আমি মনে করি এখনো বিএনপি এবং সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ এখনো পর্যন্ত তারপরে নির্ভর করতে চায় ভালো একটা ইলেকশন। এখনো তাকে বাদ দিয়ে আমরা এটা কিছু করব, এটা এখনো কিন্তু কথাটা আসে নাই। তো তিনি আজকে যেহেতু আশ্বস্ত আবার নতুন করে করেছেন, আমি মনে করি তার উদ্যোগ নেওয়ার প্রথম কাজ হচ্ছে আগামীকাল সকালে একটি রোডম্যাপ ঘোষণা করা, তাহলে জাতি আশ্বস্ত হবে। মিস্টার আজিজ কিছু যোগ করবেন খুব ছোট্ট করে? হ্যাঁ, যোগ কি, আমি দুদুবার সাথে যোগ করি। ওনার 6 মাসের ছিল এবং মানে জেল হয়েছিল, আপিল করার শর্তে কিন্তু তিনি মুক্ত। এছাড়াও কেস ছিল, দুর্নীতির কেসও ছিল, সব খালাস করে ফেলছে। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে। গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে। গ্রামীণ ব্যাংকের 25% সরকারি বেনিফিট ছিল, সেটাকে 5% নামায় আনছে। এগুলোর উত্তর তো সরকার, পরবর্তী সরকার দিতে হবে, অথবা ওনাকে এগুলা রক্ষা করতে হলে নেক্সট আপনার রাজনৈতিক দলগুলোর সাথে তো আলোচনা করে সমাধান করতে হবে, নয়তো তো পরবর্তী সংসদ এগুলো তো অনুমোদন করবে না। এছাড়া আরও আছে, আমার এটা মনে আসতেছে। অর্থাৎ সবচাইতে বেনিফিশিয়ারি 5ই আগস্টের ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু দেশে যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, ওনার ডাকে সারা পৃথিবীর সব সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যে কেউ আসে, কিন্তু অর্থ কিন্তু আনতে পারে না। দেশের সব কিছু বিকল হয়ে যায়। আপনি দেখেন, উনি সামনের জুন পর্যন্ত যদি নির্বাচন ঠেলে নেয়, হবে না। পরবর্তী বছর এইভাবে অনির্দিষ্ট যাত্রা হবে, দেশটা একদম মুখ থুতবে পড়বে। মানে অর্থনীতির থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা বাহিনী সব অচল হয়ে যাবে। সুতরাং এখন আমার বক্তব্য হচ্ছে, রাজনৈতিক দলরা আমাদের গ্রামের ভাষা বলে ফাটাবাসের সিপাহী করছে। ফাটাবাসের সিপাহী মানে বা 21 জনের সরকার ভার্চুয়ালি। রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যদি স্লোগান দেয়, সরকার আউট হয়ে যাবে। আউট করে না, কারণ হচ্ছে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। হ্যাঁ, এই দরে তারা করে না। আবার খালি কয় যে ইউনূস সাহেবই করে দিক, ইউনূস সাহেবই করে দিক। আরে দিচ্ছে না তো, উনি কয় যে আগেরটা যেটা চায় না সেইটা বলে যে। তাহলে কি আপনি আরেকটা সরকার নির্বাচনের আগে মাঝামাঝি চাইছেন? বা সুপ্রিম কোর্টে তো তত্ত্বাবধায়ক সরকার ঠিক হয়ে আছে, ওটা দেয় না কেন? উনি তো ছাত্রদের লোক, উনি তো পক্ষপাত। ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিরপেক্ষ না। রাজনৈতিক দল কেন বলে না অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার তো সুপ্রিম কোর্টে অলরেডি পাশ হয়ে আছে, এটা ছাড় দেয় না কেন? দিয়ে তো তাদের দায়িত্ব দিক, দিয়ে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন করুক। সেটা তো জটিলতা আছে না, এখন অন্তর্বর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার যেই বিধান আগে ছিল, সেই বিধান অনুযায়ী তো এখন তো বিধান ওনারা প্রজ্ঞাপন দিয়া এটা আলোচনা করে সেখানে তো সংশোধন দরকার হবে না। সংশোধন দরকার হলে ওইটুক সংশোধন, এটা তো যখন আইনে তত্ত্বাবধায়ক সরকার এসে আসবে, তখন তো ওটার তো যদি লুফুল থাকে, সেটা তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার। উনি তো নিরপেক্ষ না। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি কি 10 সেকেন্ডসে কিছু বলতে চান? মানে আমি শেষ করতে হবে। না, আমি মনে করি যে বিতর্ক হওয়ার আগে আমি তাকে বুদ্ধিমান মনে করি। নিঃসন্দেহে তিনি একটা পজিটিভ কোনো সিদ্ধান্ত নেবেন, এটা আমি মনে করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং মিস্টার শামসুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, আমার অতিথিরা বলছিলেন যে সময় যত গড়াবে প্রফেসর মোহাম্মদ ইউনূস তত বেশি বিতর্কের মধ্যে পড়বে, এবং সেটা ওনারা আসলে চান না, যদিও অনেক অভিযোগ ইতিমধ্যেই তারা তুলেছেন, এবং সময় আর যেন ক্ষেপণ তিনি না করেন বা তার সরকার যেন না করে। এবং এই আলোচনা করতে করতে অন্তর্বর্তীকালীন সরকার এটা না, নির্বাচনের আগে একটা তত্ত্বাবধায়ক সরকার যেটা আমাদের সংবিধানে ছিল সেটা, কেননা ইতিমধ্যেই সরকারের নিরপেক্ষতা নিয়ে ওনারা নানাভাবে প্রশ্ন তুলেছেন।
এবং নির্বাচন যেখানে অনিশ্চিত, ওনারা আসলে দেখছেন না সেই অর্থে নির্বাচন, সেখানে যদিও আমার একজন অতিথি বলেছেন তিনি প্রত্যাশা করেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকাল যেটা বলেছেন যে ইতিহাসে সেরা নির্বাচন করবেন সেটা চান, কিন্তু আরেকজন অতিথি বলছেন যে নির্বাচনে যেখানে অনিশ্চিত সেখানে ভালো নির্বাচনের প্রশ্নটা অবান্তর, এবং তিনি মনে করেন এই জুন, পরের জুন, তারপর এরকম জুন করাতেই থাকবে, কিন্তু এই অবস্থা চলতে থাকলে নির্বাচন ধরাছোঁয়ার বাইরে থাকবে। ছাত্রদের নামে যারা সরকার চালাতে ব্যস্ত তাদের নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন, এবং এই প্রশ্ন আছে যে সরকার প্রধান এবং নতুন রাজনৈতিক দল তারা আসলে ছাত্রদের যে মূল কাজ লেখাপড়া সেটা চায় কিনা, নাকি তাদেরকে এই রাজনীতি, ব্যবসা বাণিজ্য এর মধ্যে ঠুকিয়ে দিতে চায়, এবং তাতে করে তাদেরকে দেশটাও লং টার্মে ক্ষতিগ্রস্ত হয়। নতুনদের কাছে মানুষের একটা ইতিবাচক প্রত্যাশা সবসময় ছিল, এবং নতুন তরুণরা বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু এই প্রথম তরুণরা এস্টাবলিশমেন্টের পার্ট হয়েছে এবং ইতিমধ্যেই নানা বিতর্কের জন্ম দিয়েছে, সেগুলো ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সংস্কার একটা বহতা নদীর মতো, কাজেই সংস্কার শেষ করে বা বিচার শেষ করে, কারণ বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কথা আমরা জানি, সেগুলো করে নির্বাচন চাইতে গেলে মানুষ যে এতদিন ভোটাধিকার বঞ্চিত ছিল তার প্রতি সম্মান জানানো হবে না, মানুষের এই অধিকারটাও সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। এবং অন্তর্ভুক্তির প্রশ্নটা গণতন্ত্র অত্যন্ত জরুরি, কে নির্বাচন করবে কে করবে না, মানুষ তাকে কীভাবে নেবে না সেটা মানুষের উপরে ছেড়ে দেওয়াই ভালো, আর অপরাধের বিচার সেটা আইনের হাতে ছেড়ে দেওয়া ভালো বলেই ওনারা মনে করেন। সব মিলিয়ে যে অবস্থার মধ্যে বাংলাদেশ আছে সেটা খুব সুখকর নয়, এই অবস্থা থেকে পরিত্রাণ দরকার, এবং সেটা আসলে এখনো পর্যন্ত সরকারের হাতে, বিশেষ করে সরকার প্রধান নিজে ঠিক করবেন যে কি আসলে করা উচিত, কি করা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।